আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য কেন দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির হয়ে আইনি সওয়াল করে তাদেরকে রক্ষা কবচ বের করে দিয়েছেন। এই নিয়ে জোর চর্চা চলছে। এক ধরনের মানুষ তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ব্যাপক তার বিরুদ্ধে ব্যাপক প্রচার করছেন, শোরগোল করছেন, আওয়াজ তুলছেন যে উনি ঠিক কাজ করেননি, হ্যান করেননি, ত্যান করেননি। অনেকে বলছেন, যারা বলছেন। আমরা যে কথাটা বলতে চাই, কে এই দেবরাজ চক্রবর্তী? বিকাশ ভট্টাচার্য সম্পর্কে আমরা পরে বলবো। বিকাশ ভট্টাচার্য কিন্তু একজন আদর্শবান আইনজীবী, শুধু নয়, একজন আদর্শবান কমিউনিস্ট। কেন আমরা বলছি আদর্শবান কমিউনিস্ট? দেখুন, যে আদর্শের তো কোনো মূল্য এখন নেই, কারণ আদর্শ এখন আর কেউ ভেতরে লালন পালন করে না। পশ্চিমবঙ্গের যে সরকারটা পুরো ধুলোয় মিশিয়ে দিলেন যে মানুষটা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এই 15 বছর ধরে তৃণমূলের বিভিন্ন দুর্নীতি আদালতে সওয়াল করে প্রমাণ করে তাবর তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে যত টপ একদম A to Z, তিনি কিন্তু তার সওয়াল, তার করা মামলাতেই কিন্তু এইসব তৃণমূলের দুর্নীতি বেরিয়ে এসছে। নাহলে কিন্তু এই দুর্নীতি কখনো বেরিয়ে আসতো না। যে ভিক্ষার টোপ মানুষকে দিয়েছিলেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই ভিক্ষার টোপে কিন্তু 15 বছর চলেছে। এবং এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু তিনি আদালতে সওয়াল করে এই মমতা ব্যানার্জির যে মুখ এবং মুখোশ এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মুখোশ কিন্তু খুলেছেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনি মানুন বা না মানুন, এমন জিনিসও, এমন খবরও আছে, আপনাদের জানলে ভালো লাগবে যারা বিকাশ ভট্টাচার্যের সমালোচনা করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমন একটা মানুষ, বহু গরিব মানুষ, মিথ্যে কেসে ফেসে যাওয়া মানুষকে তিনি বিনা পয়সায় আইনি সহযোগিতা করেছেন। যাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা কেস দিয়েছে, যাদের জেলে ঢুকিয়ে দিয়েছেন, যাদের ওপর অত্যাচার হয়েছে, যারা সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, যারা সরকারের রাজরোষে পড়েছেন, তাদের কিন্তু এক এক করে তিনি কিন্তু তাদের মিথ্যা মামলা থেকে রক্ষা করেছেন। নাহলে বহু সাধারণ মানুষ, আরও সাধারণ মানুষ কিন্তু জেলে যেত মমতা ব্যানার্জির এই 15 বছরের আমলে। আপনারা জানেন যে আমরা খবর দেখিয়েছিলাম পুলিশের দুর্নীতি নিয়ে। আমাদের বিরুদ্ধে এমন কোনো কেস নেই যে করা হয়েছিল এই বিশ্ববন্ধু চট্টরাজ করেছিলেন। আপনাদের জানাতে চাই, আজকের এই কথাটা বলাটা খুব জরুরি বলে আমরা মনে করছি, আমাদের সাংবাদিকরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু জানতে পেরে আমাদের হয়ে সেই মামলায় দাঁড়িয়ে আদালত থেকে আমাদেরকে রক্ষা কবচ বার করে কোনো মামলায় আমাদেরকে গ্রেপ্তার করতে দেয়নি পুলিশকে। শুধু তাই নয়, ব্যারাকপুর আদালতে যাতে আমরা গিয়ে আইনিভাবে লড়াই করতে পারি, সেই জন্য কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা পয়সা না নিয়েও আমাদের হয়ে মামলা লড়ে অর্ডার বার করে দিয়েছেন। সঙ্গে ছিলেন তার জুনিয়র উদয় শঙ্কর চট্টোপাধ্যায়। সেই বিকাশ ভট্টাচার্যের এত সমালোচনা দেখে চুপ করে বসে থাকতে পারলাম না। কই, এ কথা তো কেউ বলছেন না যে এই রাজ্যের মমতা ব্যানার্জির যে গোয়ারতুমি, মমতা ব্যানার্জির সরকারের যে বিভিন্ন অনৈতিক কাজ, বিভিন্ন নেতাদের ফুলে ফেপে ওঠা, তা নিয়ে একমাত্র সরব ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আদর্শের কথা বলছিলাম, তিনি যাদবপুরে প্রার্থী হলেন, পরাজিত হলেন। কিসের আদর্শ? যদি তিনি বিধানসভায় যেতে পারতেন, এই আজকের যে বিধানসভা শুরু হয়েছে, কত মানুষ কত উপকার হতেন বলেন তো? কজন আছেন এখানে বিধায়ক ওনার মতন এরকম প্রাজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন কলকাতার মেয়র হয়েছিলেন, সেই সময় কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যারা আমাদের মতন দরিদ্র সাংবাদিক আছেন, আপনারা জানেন যে সেই সময় মোবাইল ফোন গেলেও পয়সা লাগতো, আবার মোবাইল ফোন আসলেও পয়সা লাগতো। আমরা যারা ছিলাম কয়েকজন সাংবাদিক, কলকাতা কর্পোরেশনের খবর করতাম,
বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা মিস কল করতাম, সেই মিস কল পেয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলে পৌরসভা কর্পোরেশনের ভালো মন্দ খবর তিনি কিন্তু আমাদেরকে দিতেন। যে লোকটা জাস্টিস হওয়ার সুযোগ পেয়ে তিনি বিচারপতি হলেন না শুধুমাত্র কমিউনিস্ট পার্টির আদর্শকে বয়ে বেড়ানোর জন্য, আজকে সেই মানুষটার সমালোচনা করছেন কিছু ভুইফোর মানুষ। করুন, আমাদের কোনো আপত্তি নেই। দেবরাজ চক্রবর্তী কে? এই দেবরাজ চক্রবর্তী আপনাদের জানতে হবে। দেবরাজ চক্রবর্তী কিন্তু একটা পাক্কা ফেরেববাজ। তার রাজনৈতিক উত্থান কিভাবে হয়েছিল আপনাদের জানা দরকার আছে। উত্তর 24 পরগনার যুব তৃণমূল নেতা হিসাবে তিনি শুরু করেছিলেন। একসময় প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর পিএ ছিলেন। তখনকার কাজ আপনারা জানেন কি করতেন। পরে তৃণমূল তাকে টিকিট দেয়নি, কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ালেন বিধাননগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে। কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে জিতেই রাতারাতি পাল্টি খেয়ে গেলেন, তৃণমূলে চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং সেখানের মেয়র ইন কাউন্সিল সদস্য হয়ে গেলেন। এগুলো আপনাদের সবই জানা আছে। আপনাদের যেটা জানা নেই আমরা জানাতে চাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি মামলা করবেন। সবার হয়ে যদি তিনি মামলা ফ্রিতে করেন তাহলে তারও তো একটা চালাতে হবে। এই ইমানুল হক রয়েছেন, আপনারা সাহিত্যিক অধ্যাপক, আপনারা জানেন। তিনি এই যে কলকাতা মানিকতলায় যে ফুটপাতে যে একটা সংগঠন চালান, সেই সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত হন, এবং সেখানকার ছাত্রছাত্রী বলুন বা সেখানকার বিভিন্ন যারা পড়ুয়ারা রয়েছে তাদের সহযোগিতায় কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাত বাড়িয়ে দেন। যে কথা বলছিলাম, যেটা আপনারা জানেন না এই দেবরাজ চক্রবর্তী সম্পর্কে। এর আগে বিধাননগর উত্তর থানায় একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন। পরবর্তী সময় তিনি শিয়ালদা জিআরপির আইসি হয়েছিলেন এবং এখন উনি অবসর নিয়েছেন। কিছুদিন আগেই আমার সাথে দেখা হয়েছিল, আমি এবং আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ছিলেন। উনি বললেন যে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে উনি একটা তদন্ত শুরু করেছিলেন। তদন্ত শুরু করার পরে রাতারাতি তাকে বদলি হয়ে যেতে হয়। কি তদন্ত শুরু করেছিলেন? বিভিন্ন বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে কি করতেন? সেই সময় কিন্তু তার কোনো পুলিশ গার্ড ছিল না। থানা থেকে একজন পুলিশকে ভাড়া করে নিয়ে আসতেন। ভাবছেন, জানি না ওটা পুলিশ কিনা, পুলিশের পোশাক পরা কেউ, ভাড়া করে নিয়ে আসতেন। নিয়ে এসে চাকরি প্রার্থীরা যখন তার ঘরে বসে থাকতেন, এবং তিনি এই যে আমি যেরকম চেয়ারে পড়ে বসে টেবিল সামনে রেখে খবর পড়ছি, এইরকম আরও উন্নত মানের চেয়ার টেবিল তার ছিল, সেখানে একজন পুলিশ কর্মী ঢুকেই দেবরাজবাবুকে এইভাবে স্যালুট করতেন। কেন? দেবরাজবাবু বোঝাতে চাইতেন ওই চাকরি প্রার্থীদের যে তিনি বিরাট ক্ষমতাবান, তিনি চাকরি দিতেই পারবেন। এইভাবে তিনি কিন্তু প্রতারণার জাল বিছিয়েছিলেন। এটা ওই পুলিশ অফিসার আমাদের বলেছিলেন যে পরে ইন্টারভিউ করে জানাবেন, কিন্তু আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তার প্রসঙ্গটা এসে গেল বলে আমাদের আজকে বলতে হচ্ছে। এরপর উনি গায়িকা অদিতি মুন্সি, যিনি বিভিন্ন কীর্তন বলুন, বিভিন্ন ধর্মীয় গান বলুন, খুব জনপ্রিয় একজন শিল্পী, তাকে বিয়ে করলেন। বিয়ে করে তাকে তৃণমূলের টিকিটে বিধানসভায় দাঁড় করিয়ে বিধায়ক নির্বাচিত করলেন, এবং উত্তর 24 পরগনা জেলার বিধাননগর পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন পুলিশ অফিসারদের কে কোথায় বদলি হবে, কাকে আইসি করা হবে, ওসি করা হবে, তার দায়িত্বে ছিলেন এই দেবরাজ চক্রবর্তী। সেই দেবরাজ চক্রবর্তী এমন এমন পুলিশকে এমন এমন জায়গায় পোস্টিং করে দিয়েছে যে সেসব বাচ্চা বাচ্চা পুলিশ অফিসার, এখনও ইন্সপেক্টরও হয়নি, তারা একাধিক গাড়ি বাড়ি নারীতে একদম মত্ত হয়ে গেছেন,
এবং এবার ইলেকশন কমিশন তাদের বদলি করে দেওয়ার পরে তারা এও ঘোষণা করেছেন যে তৃণমূল ক্ষমতায় আসছে, আবার দেবরাজ চক্রবর্তীর হাত ধরে আমি আবার এই থানার বড়বাবু হব। ভাবতে পারছেন? এই তো হচ্ছে দেবরাজ চক্রবর্তী। এই দেবরাজ চক্রবর্তীর একজন সঙ্গী 50 লক্ষ টাকা কাটমানি চেয়ে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এবার দেখুন, দেবরাজ চক্রবর্তীর কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন আইনজীবী তিনি নিয়েছেন, তিনি কিন্তু না জেনে না বুঝে নেননি। এমনও তো হতে পারে যে এর পরের দিন যে সওয়াল হবে সেই সওয়ালে এই দেবরাজ চক্রবর্তীর মুখোশ খুলে যাবে। কিভাবে দেবরাজ চক্রবর্তী এই অল্প দিনের মধ্যে, যেটা গভর্নমেন্ট পিপি জানিয়েছেন, 100 কোটির মালিক হলেন। দেখুন, আইনজীবী তো তাদের পেশা। আইনজীবী চোরের পক্ষেও দাঁড়ায়, ডাকাতের পক্ষেও দাঁড়ায়, খুনির পক্ষেও দাঁড়ায়, আবার ভালো মানুষের পক্ষেও দাঁড়ায়। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যদি আমরা মামলার বহর দেখি, তাতে উনি 100টার মধ্যে 99টা ভালো মামলার জন্য লড়াই করেছেন। ভালো মামলার জন্য লড়াই করেন। তিনি কিন্তু আজকে বলেছেন যে মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যদি কোনো আইনি, তার পাশে যদি কোনো আইনজীবী না থাকে, মমতা ব্যানার্জির পাশেও উনি দাঁড়াতে পারেন। এটাই তো মানুষের মনুষ্যত্ব, এটাই তো মানুষের বিবেক বোধ। আপনারা দেখেছিলেন সোমনাথ চ্যাটার্জি লোকসভার স্পিকার হয়েছিলেন, সিপিএম দলের তাকে বহিষ্কার করেছিল, কিন্তু তিনি বলেছিলেন আমি রাজধর্ম পালন করার জন্য লোকসভার স্পিকার আমাকে করা হয়েছে, আমি কোনোভাবেই পার্টির সিদ্ধান্ত মেনে আমি স্পিকার পদ থেকে পদত্যাগ করব না। পার্টিটা কি বলুন তো? এই যে বলে যে পার্টি, কোনো ব্যক্তি যদি না বেঁচে থাকে, কোনো ব্যক্তি যদি তার অস্তিত্ব না থাকে, পার্টির অস্তিত্ব কোথায় থাকে? মানুষকে ছাড়া পার্টি কি একটা কাঠ, ইট, পাথর? পার্টি মানেটা কি? পার্টি মানে মানুষকে নিয়ে, মানুষের জ্বলন্ত সমস্যা, মানুষের কষ্ট দুঃখের কথা যদি পার্টির মধ্যে না তুলে ধরা যায়, যদি পার্টিতে সব তোলাবাজরা ঢুকে পড়ে, তো সেই পার্টির পতন অনিবার্য হতে বাধ্য। আমরা দেখেছিলাম, আমি যেখান থেকে খবর আপনাদের দেখাই, পানিহাটি। এই পানিহাটিতে সিপিএম যখন ক্ষমতায় ছিল 2001 সালে চরমতম অত্যাচার মানুষের ওপর করা হয়েছিল। তার নেতৃত্বে ছিলেন এই এলাকার সিপিএমের জেলা কমিটির সদস্য সমর দাস। আমরা নাম ধরে বলছি। ছিলেন প্রাক্তন বিধায়িকা তানিয়া চক্রবর্তী, ছিলেন তার হাজব্যান্ড আশিস বসু। খুব চমকে গেলেন, প্রমাণ নিয়ে বলছে। এখানে সব মাফিয়াদের থেকে গাড়ি উপঢৌকন নিয়ে চলতেন। আজকে তারা কোথায়? যে সমর দাস একসময় সিপিএম এর নাম ভাঙিয়ে সিপিএম এর ডিসিএম হয়ে এলাকার মানুষের উপর অত্যাচার করেছিলেন, তৃণমূল আসার পর তিনি আর তার সিপিএম এর সদস্যপদ নবীকরণ করাননি। চ্যালেঞ্জ দিয়ে বলছি, খবর নিয়ে দেখুন, নবীকরণ করাননি। তানিয়া চক্রবর্তী প্রথম জীবনে তিনি একটা স্কুলের শিক্ষিকা ছিলেন, এখানকার বিধায়ক হয়েছিলেন, লোকে ভালো মানুষ হিসাবে জেনেছিলেন। তার হাজব্যান্ড আশিস বসু ছিলেন, তিনি ফায়ার ব্রিগেডে চাকরি করতেন, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতা ছিলেন, বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন। সিপিএমের এইভাবেই তো পতন হয়েছে। তৃণমূলের পতন হলো, বিজেপির সরকার এসছে, তাদের ভালো কাজ মানুষ দেখতে চাইছে, এবং এই মুখ্যমন্ত্রী অনেকেই, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেকেই নায়কের অনিল কাপুর হিসাবে তাকে চিহ্নিত করছে। আগামী দিন প্রমাণ করবে যে তিনি কতটা ভালো এই রাজ্যের মানুষের জন্য করতে পারলেন। আগামী দিন এটা প্রমাণ করবে। আমরা আজকের এটা বলতে চাই এই কথাটাই, যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমালোচনা করছেন, একবার ভেবে দেখবেন তো যে আজকের যারা ক্ষমতায় এসছেন, আজকের যারা ক্ষমতার পতন হয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কোনো পুলিশের ক্ষমতা ছিল পৌঁছবে? মদন মিত্রর সামনে কোনো পুলিশ অফিসার পৌঁছবে? মদন মিত্র পুলিশ অফিসারদের দাঁড় করিয়ে বলতে কানের গোড়ায় চর মেরে টুপি খুলে নেব ক্ষমতায় থাকাকালীন। তাদেরকে সব জেলে পাঠালেন কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিসের ভিত্তিতে? তথ্য প্রমাণ, সত্য ন্যায়নিষ্ঠ ঘটনার পরিপ্রেক্ষিতে। তৃণমূল সরকারকে
নাকানি চোবানি, তাদের 2 নম্বরই কাজের পর্দা কে ফাঁস করলেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যারা সমালোচনা করছেন তারা একবার বিবেচনা করে করবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মামলা নিয়েছেন, নিশ্চিত যে এই মামলায় যদি এই যে দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী রয়েছেন, তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি উঠে আসবেই। এ বিশ্বাস আমরা করি। এ বিশ্বাস করি বলেই, আমাদের বিশ্বাসে মরচে ধরেনি বলেই আজকের সেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যে আপনারা সেই খবর দেখুন, দেখার পরে যদি আপনারা মনে করেন যে আমাদের বক্তব্যের সাথে একমত, আমরা জানি অনেকেই একমত হবেন না, আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা মনে করি সত্য কথা বলার জন্যই আমাদের জন্ম। যা সত্য তা আমাদের বলতেই হবে। আজকের সেই প্রতিবেদন তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনাদের ভালো লাগলে খবর ছড়িয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সকলের পাশে রয়েছি আমরা। নমস্কার। যারা ব্যথিত হয়েছেন তারা আসলে খানিকটা অবুঝ এবং তাদের মধ্যে যুক্তিবোধ কাজ করে না, সেটাই সমস্যা। একজন তিনি তৃণমূলের নেতা হতে পারেন, যাই হোক, তার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে। অভিযোগটা কিন্তু কোনো রাজনৈতিক অভিযোগ নয়। তিনি কাউকে পিটিয়েছেন, কাউকে খুন করেছেন, কাউকে লোপাট করে নিয়ে গেছেন, তা নয়। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপির একজন এমএলএ যে তিনি নাকি তার আয় বহির্ভূত সম্পত্তি করেছেন। আয় বহির্ভূত সম্পত্তি করাতে ক্রিমিনাল অফেন্স হয় না, সেটা নিয়ে সওয়াল হয়েছে এবং আদালত সেটা গ্রহণ করেছেন। এখন কারো যদি নিজস্ব বোধবুদ্ধি কাজ না করে, এবার থেকে তো বলবেন কোনো একজন পেশেন্ট যখন হার্ট অ্যাটাক হবে, সে নার্সিং হোমে বা হসপিটালে গিয়ে বলবেন আপনি ডাক্তারকে সিপিএম করছেন না আপনি ডাক্তার বিজেপি করছেন। এই যে একটা অযৌক্তিক মূর্খামি, এটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। হতো যদি এটা রাজনৈতিক বিষয় থাকতো, যে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এলাকার সিপিআইএম কর্মীদের মারধর করেছেন, খুন করেছেন, সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তখন তার হয়ে সওয়াল করতে গেছি, সেটা একটা আপত্তির কারণ হতে পারতো। কিন্তু যে বিষয়ে সওয়াল করছি, যারা আপত্তি করছেন তারা না জেনে করছেন এবং তারা বিজেপির দ্বারা প্রাণিত হয়ে এই সমস্ত বলছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে সুযোগ পেয়ে গেলাম। ভিয়েতনাম ওয়ারের সময় এরকম 2জন আমেরিকান সোলজার তারা ভিয়েতকংদের কাছে ধরা পড়েন অত্যন্ত আহত হয়ে। তখন ওখানকার কয়েকজন বলছেন আমরা চিকিৎসা করব না, এরা আমাদের শত্রু। এই খবর পেয়ে সেখানকার কমিউনিস্ট পার্টির সেক্রেটারি দৌড়ে গিয়ে বলেছেন চিকিৎসা করো, সুস্থ করো, কেন কমিউনিস্টরা অনেক বড় মানুষ। তারা আহত একটা মানুষ এসছেন, তার চিকিৎসা করব না, সে আমেরিকান সাম্রাজ্যবাদী সৈনিক হতে পারে। কিন্তু তারপর সেই সুস্থ হওয়ার পর সেই ভদ্রলোকই কিন্তু আমেরিকার বুকে গিয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী মিছিলে অংশগ্রহণ করেছিলেন।